আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে 16.4-এর 11 নম্বর অঙ্কটা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো, আমরা আরেকটা ক্লাস এখানে আপলোড করেছিলাম 16.4-এর। তো আজকে দ্বিতীয় অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা সরাসরি এখানে চলে যাই। বোর্ডে দেখো, পরিমিতি 16.4-এর আগে গত ক্লাসে আমরা একটা অঙ্ক করেছিলাম, সেটা হচ্ছে কয় নাম্বার ছিল? 17 নম্বর। তাও গুরুত্বপূর্ণ। এবার করতেছি আমরা 11 নম্বর অঙ্কটা। ঠিক আছে? তো তোমরা এই ক্লাসটা তো আমি এখানে দেখাইতেছি, বাট যদি আবার পরে দেখার ইচ্ছা করো তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ম্যাথ রহিম ভোলা। এটা দিয়ে সার্চ দিলেই তোমরা এই ক্লাসটা পাবা। আর এই ক্লাসটা না, অনেক ক্লাস দেওয়া আছে এখানে, 30-40টা ক্লাস দেওয়া আছে। আর আমার টার্গেট হচ্ছে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সবগুলো অঙ্কই এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। দেখা গেছে কোনো একটা স্টুডেন্ট যদি আজকে আসো নাই, তোমরা তাহলে ইচ্ছা করলে বাসায় বসেই তুমি অ্যান্ড্রয়েড সেট থাকলে ওটা দিয়ে সার্চ করে তোমরা এই অঙ্কটা দেখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, যাক। তারপর তাহলে আমাদের 11 নম্বর অঙ্কটাতে আমরা আসি একটু। 11 নম্বর অঙ্কটা ছিল কি দেখো, 11 নম্বর অঙ্কটা ছিল একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং কি 4 সেন্টিমিটার। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। বাক্সের কাঠের পুরুত্ব নির্ণয় করো। তার মানে হচ্ছে এখানে একটা কাঠের বাক্সের কথা বলা হয়েছে। কিসের কথা? বাক্সের ভিতরে তো ফাঁকা অংশ থাকে। বাক্সটা তৈরি করতে হলে আমাদের 6টা পৃষ্ঠ কি করতে হবে? কাঠ দিয়ে আটকা দিতে হবে, তখন এর একটা কি বাক্স হয়ে যাবে। তো আমরা যে কাঠটা দিয়ে তৈরি করব বাক্সটা, ওই কাঠটা সম্পূর্ণ একই সাইজের, মানে একই মোটা হতে হবে। তো এটা বলা হয় পুরুত্ব। এটা কি বলা হয়? পুরুত্ব। সাপোজ ধরো এটা একটা আমরা কাঠ যদি বাক্স হিসেবে কাউন্ট করি, যে এটার এখান থেকে এই পর্যন্ত তাও কাঠ দিয়ে বাধাই করতে হবে, এখান থেকে এই পর্যন্ত এটা সম্পূর্ণ সাইডটায় যে কয়টা পৃষ্ঠ? এখানে 6টা পৃষ্ঠ। চারপাশে 4টা, 1 2 3 4, আর উপরে একটা নিচে একটা, এই 6টা পৃষ্ঠ আমরা একই পুরুত্ব কাঠ দিয়ে একটা বাক্স তৈরি করব। কি তৈরি করব? বাক্স। এখন কাঠটা কতটুকু পুরুত্ব সেটা আমাদের জানা নাই, কাঠের পুরুত্ব কতটুকু, তো সেটা আমাদের কি ধরে নিতে হবে যে কতটুকু মোটা, মানে পুরুত্ব কতটুকু। আর সেটাই এই প্রশ্নতে বলছে, সেই কাঠের পুরুত্বটাই বের করতে, মানে কাঠটা কতটুকু কে মোটা ছিল। তো আমাদের প্রথমে আমরা দেওয়া দিয়ে লিখছি। দেখো, দেওয়া আছে আয়তাকার বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আমি একটা বাক্স তৈরি করলাম। বাইরের মাপ বলতে বোঝায় কাঠ সহ। ধরো এই সাইডে একটা কাঠ, এই সাইডে একটা কাঠ, এই সাইডে একটা কাঠ, এই সাইডে একটা কাঠ, উপরে একটা কাঠ, নিচে একটা কাঠ। এই কাঠ সহ এখান থেকে এই পর্যন্ত মাপলে হবে কি? দৈর্ঘ্য। এখান থেকে এই পর্যন্ত মাপলে কি হবে? দৈর্ঘ্য। এখান থেকে এই পর্যন্ত মাপলে কি হবে? প্রস্থ। আর এই নিচ থেকে এই পর্যন্ত মাপলে হবে কি? উচ্চতা। তার মানে তুমি এই যে যদি আমি এটা কাঠ হিসেবে কাউন্ট করি, ধরো এটা 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 হচ্ছে কি কাঠ, এটা কাঠ হিসেবে কাউন্ট করলাম, এটাও কাঠ হিসেবে কাউন্ট করলাম। তার মানে আমি একটা দেখে দিছি, যদি এটা আমি উচ্চতা ধরবো, তাহলে এই কাঠ থেকে এই কাঠ সহকারে যে মাপটা পাবো সেটি হচ্ছে কি? উচ্চতা। অনুরূপভাবে আমরা দৈর্ঘ্য পাবো, প্রস্থও পাবো। তো এখানে কাঠ সহ যে মাপগুলো দেওয়া আছে সেটাই বইতে দেওয়া ছিল, যে আয়তাকার বাক্সের বাইরের মাপ, এগুলো হচ্ছে কি বাইরের মাপ, মানে কাঠ সহ যে মাপগুলো। তাহলে যথাক্রমে কয় সেন্টিমিটার? 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এখানে 8 6 4 আছে, তো আমাদের দুই ডিফারেন্স। সবচেয়ে বড়টা আমরা দৈর্ঘ্য হিসেবে কাউন্ট করলাম, আর 6টা প্রস্থ হিসেবে কাউন্ট করলাম, আর 4টা কি উচ্চতা হিসেবে কাউন্ট করে নেব। এবার এখানে মান বের করতে বলছে কাঠের পুরুত্ব, কাঠের বাক্সের কি পুরুত্ব, মানে কতটুকু মোটা, সেটাই আমাদের এই জাতীয় অঙ্কতে ধরে নিতে হবে। তো আমরা সেটা ধরে নিছি। ধরি বাক্সের কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। বাক্সের কাঠের পুরুত্ব কয় সেন্টিমিটার? তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্যকে এই দিয়ে প্রকাশ করছি। যদি আমি ভিতরের দৈর্ঘ্য মাপতে যাই, তাহলে আমার এই যে কাঠ আছে, এটা বলছি কাঠ, এটা বলছি কাঠ, এই কাঠ সহ উচ্চতাটা ছিল আমার কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। উচ্চতাটা যদি আমি কাউন্ট করি, এই কাঠ সহ এখান থেকে যদি এই উপরটা কাঠ ধরছি, নিচেরটা কাঠ ধরছি, এই কাঠ সহ উচ্চতাটা হচ্ছে কত? 4 সেন্টিমিটার। এন্ড আমি কাঠটা ধরছি তোমার 1 সেন্টিমিটার মোটা, 1 সেন্টিমিটার। তাহলে আমার যদি আমি ভিতরের উচ্চতা মাপতে যাই, ভিতরের উচ্চতা, তাহলে এই দোনো পাশ থেকে কি কাঠটা বাদ দিতে হবে। তাহলে এই কাঠটা ধরছি এক্স, এই কাঠটা ধরছি কি এক্স। তাহলে এখান থেকে এ এক্স আর এ এক্স যোগ করলে কত হবে? 2x। তাহলে উচ্চতা আমার আগে ছিল 4, তাহলে 4 থেকে 2x কি করতে হবে? বিয়োগ করতে হবে। অনুরূপভাবে আমার তাহলে দৈর্ঘ্য থেকেও 2x বিয়োগ করতে হবে, প্রস্থ থেকেও 2x, উচ্চতা থেকেও কি 2x। এই জন্য আমি যে কাজটা করছি,
যে বাক্সের ভিতরের দৈর্ঘ্য তাহলে a দ্বারা প্রকাশ করছি, তাহলে আগে ছিল কত 8, এখন বাদ যাবে কি 2x, তাহলে 8 - 2x সেন্টিমিটার। অনুরূপভাবে বাক্সের ভিতরের প্রস্থ b দ্বারা প্রকাশ করব। ভিতরের আগে টোটাল প্রস্থ ছিল কত 6 সেন্টিমিটার, তাহলে যেহেতু কাঠটা আমার বাদ দিতে হবে তাহলে 2x বাদ দেওয়া লাগবে, তখনই ভিতরের প্রস্থ চলে আসবে। তাহলে ভিতরের প্রস্থ হচ্ছে b = 6 - কি 2x সেন্টিমিটার। এবার আসো কাঠে বাক্সের ভিতরের কি উচ্চতা, উচ্চতা c = হবে, উচ্চতা ছিল কাঠ সহ 4, তাহলে আমি পুরো তো বাদ দিয়ে দিব 2x, তাহলে 4 - কি হবে 2x সেন্টিমিটার। এবার দেখো তাহলে বাক্সের ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র কি 2 * ab + bc + ca। যেহেতু এখানে দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা তিন রকম, তখনই হবে এটা আয়তাকার কি ঘনবস্তু। আর যদি এই তিনটা একই রকম হতো তখন সেটা কিন্তু ঘনক হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বাক্সের ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম কত 2 * ab + bc + ca বর্গ একক। আচ্ছা, এবার তারপরের অংশতে আসি আমরা, দেখো তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি, দেখো প্রশ্ন মতে 2 অফ, এটা একটু এই সাইড থেকে লিখলে ভালো হয়, সম্পূর্ণ বোর্ডটা আমাদের লাগবে। প্রশ্ন মতে তোমরা লিখে নাও, প্রশ্ন মতে 2 অফ ab + bc + ca ইকুয়াল ছিল, দেখো এটা আমরা পাইছি বাক্সের সম্পূর্ণ, মানে বাক্সের ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের কি ক্ষেত্রফল। আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বইতে বাক্সের ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 88 বর্গ সেন্টিমিটার। কত? তাহলে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পাইলে আমরা এটা সমান হবে কত 88। তোমরা আগে তোলো, তারপর আমি করার পর বুঝিয়ে দিচ্ছি। কথা বলো না, এই কথা বলো না। ছটা 32, 8x, তারপর 8 × 16x, 16x + 4x² 0। একটা কাজ করতে হবে তোমাদের, দেখো দিয়ে এটা যোগ করো, 16 12, ক্যালকুলেটর আছে, 16 12 12 8 20, 32 32 হলো 48, 48 আর 24, 48 আর 24 কত হয় দেখো দি, হ্যাঁ 72, হ্যাঁ। প্লাস তারপর তোমার যোগ করো দি 48 24, 48 যোগ করছো, 48-এর সাথে 24 যোগ করো, তারপরে যোগ করো তোমার 32, বিয়োগ করো 44, 60 না, তোলো, তারপর আমি বুঝাই দিচ্ছি।
তাড়াতাড়ি চলো। শুধুমাত্র বোঝানোর ভিডিওগুলো রাখতে তোলা হয়ে গেছে তো। তোলা হয়েছে তোমাদের? তোলা হয়েছে? ধরতে তোলো। তাহলে দেখো আমাদের ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ছিল 88 বর্গ সেন্টিমিটার, আর আমরা পাইছি 2 অফ এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা নাকি? তাহলে প্রশ্ন মতে দিলাম ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এটা তুললাম, আর উদ্দীপকে ছিল 88 বর্গ সেন্টিমিটার, এটা সমান এটা লিখলাম। তাহলে আমার 2 এগুলোর সাথে কি অবস্থায় আছে? গুণে। এগুলোর সাথে 2 কি অবস্থা আছে? গুণে। 2টা আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে? ভাগ। তখন আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তাহলে ভিতরে এই অংশ রাখলাম, ইকুয়ালের ইকুয়াল 2টা ডান পাশে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল। ক্লিয়ার? এবার আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের ছিল এর মান ছিল এইটা, এর মান কোনটা? 8 - 2x, বি এর মান ছিল 6 - k 2x। তাহলে এ বি প্লাস অনুরূপভাবে এ বি এর মান 6 - 2x তার 2x, তারপরে এ সি এর মান 4 - k 2x ছিল। তাহলে সম্পূর্ণ আমরা শুধু এটা মান বসে দিছি, এর মান এটা, বি এর মান এটা, এই প্লাসের প্লাস, বি এর মান এটা, তারপর সি এর মান এটা, এই প্লাসের প্লাস, আবার সি এর মান এইটা ইন্টু এর মান এইটা, ইকুয়ালের ইকুয়াল 88 যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 44। ক্লিয়ার? এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই 8 দ্বারা, এই 8 দিয়ে প্রথমে এই 2টারে গুণ করব। 8 দিয়ে প্রথমে কি করব? এই 2টারে গুণ করব। তাহলে 8 দ্বারা যদি 6 এর গুণ করি, 6 8 কত হবে? 48। তারপরে 8 দ্বারা এবার 2x এর গুণ করব। তাহলে এটা চিহ্ন মাইনাস, আর এইটার চিহ্ন বাম পাশে কোনো চিহ্ন না থাকলে কি আছে? প্লাস। এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 8 দুগুণে 16, এই x এর x, তার মানে 8 দিয়ে এই 2টার গুণ করা হয়ে গেল নাকি? তাহলে আমি এই 2টা জিনিস পেলাম। এবারে যে মাইনাস সহকারে -2x দিয়ে এই 2টারে গুণ করব, -2x দিয়ে কোন 2টারে? এই 2টারে গুণ করব। হ্যাঁ, তাহলে এখন এই 6 এর বাম পাশে কোনো চিহ্ন না থাকলে কি আছে? প্লাস। এই প্লাসে মাইনাসে মাইনাস, এবার 6 দিয়ে 2 এর গুণ করলে 6 দুগুণে কত? 12, এই x এর x। তাহলে -2x দ্বারা 6 এর গুণ করা হলো। এবার -2x দ্বারা এই -2x এর কি গুণ করব। তাহলে এই মাইনাসে মাইনাসে কি? প্লাস, 2 দুগুণে 4, x x এ গুণ করলে x স্কয়ার। ক্লিয়ার? এইটুক, কারণ এই ধাপটা অনুযায়ী বাকি 2টা ধাপ হবে কিন্তু। তাহলে আমি আবার দেখাই, এই 8 দ্বারা প্রথমে এই 2টারে গুণ করা হবে। তাহলে 8 দিয়ে গুণ করলে 6 8 কত? 48, এই মাইনাসের মাইনাস, 8 দুগুণে 16, x এর x, তার মানে 8 দ্বারা এই 2টারে গুণ করলাম। ক্লিয়ার? এইবার -2x দ্বারা এই 2টারে গুণ করব। তাহলে এই 6 এর বাম পাশে কোনো চিহ্ন না থাকলে প্লাস ছিল, এই প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, x এর x। এবার -2x দ্বারা কারে গুণ করব? -2x এর, এই মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে কত? 4, x এর উপরে কি হবে? স্কয়ার, মানে x x এ x স্কয়ার। ক্লিয়ার? তার মানে হচ্ছে এই 2টা দ্বারা এই 2টার গুণ করলে এই 4টা পদ আমরা পেলাম। তদ্রূপ এই 6 দিয়ে প্রথমে এই 2টারে গুণ করবা, তাহলে আবার এই 2টা পাবা, আর -2x দিয়ে গুণ করলে এই 2টা পাবা, একই রকম। তাহলে আমি আর দেখাইতেছি না। এবার 4 দিয়ে এই 2টারে গুণ করলে তখন তুমি এই এখানে কয়টা আছে? 4টা। হ্যাঁ, 4 দিয়ে এগুলার যদি আমি গুণ করি এই 2টারে, তখন প্রথমে পাবো এই 2টা, তারপর 2x দ্বারা এটার গুণ করলে আমি পাবো এই 2টা। ক্লিয়ার? আর -44 এর বাম পাশে নিয়ে আসলে কি হইব? সরি, +44 এর বাম পাশে নিয়ে আসলে -44 হয়ে গেল। ইকুয়াল ডান পাশে কিছু নাই বিদে কি দিতে হবে? 0 দিতে হবে। আমি এগুলো
দ্রুত চলে গেছে কি জন্য? কারণ আমি তো এগুলো বুঝিয়ে দিছি এই দুইটা দ্বারা এগুলো কিভাবে গুণ করতে হয়। হুবহু তোমরা এই দুইটা দ্বারা এই দুইটার গুণ করবা, আবার এই দুইটা দ্বারা কি এগুলোর গুণ করলে এগুলো চলে আসবে। এবার দেখো আমাদের পাওয়ার যার বড়, এক্স এর উপরে যে পাওয়ারটা থাকবে যার বড় সেটাই বড় হিসেবে কাউন্ট করতে হবে। তো আমরা সেটা আগে যোগ করে নিব। এখানে দেখো 4x², এ একটা আছে প্লাসের, এ একটা আছে 4x² কিসে? প্লাসে। এ একটা আছে 4x² কিসে? প্লাসে। তাহলে এখানে যদি আমরা তিনটা যোগ করি তাহলে এই চারটা কয়টা হইলো? 8টা। 8 আর 4 কত? 12। তাহলে কয়টা x² আছে? এই তাহলে যেহেতু আমরা এটা প্রথমে লিখবো তখন প্লাস চিহ্ন দেওয়া লাগবে না, কারণ তোমরা প্লাস, ঠিক আছে, এই জন্য 12x² দিয়ে দিলাম। এবার আমি x এর গুলো যোগ করব। কোনগুলো? x এর গুলো। দেখো এই x এর গুলো আমার এখানে এ একটা আছে x এর সংখ্যা, এ একটা আছে x এর, তারপরে এ একটা আছে, হ্যাঁ এ একটা আছে, তারপর আছে কোনটা? এ একটা, তারপরে আছে কোনটা? এ একটা। শুধু x আছে কোনটা? কয়টা? এখানে 4টা, যেগুলো বৃত্ত দ্বারা ইয়ে করলাম আর কি। তাহলে এখানে এ একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, টোটাল আছে কয়টা? 6টা। এক সম্বলিত সংখ্যা আছে এখানে কি? 6টা। এই 6টা দেখো একই চিহ্ন, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস, মাইনাস। তাহলে আমরা সবগুলো যোগ করে দেবো, যেহেতু এগুলো সবগুলো মাইনাসের একটা মাইনাস চিহ্ন দিব। 16 আর 12 যোগ করলে কত হবে? 28। 28 আর 12 কত? 29, 30, তাহলে 40 নাকি? 40 আর 8 48। 48 আর 8 হচ্ছে কত? 56। 56 আর 16 কত হবে? 72 হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে এবার যেগুলোর সাথে কোনো চলক থাকবে না সেগুলো তো ধ্রুবক সংখ্যা। এখানে ধ্রুবক সংখ্যা আছে কত কত? দেখো ধ্রুবক সংখ্যা আছে আমাদের 48 আছে প্রথমে নাকি? একটা ধ্রুবক সংখ্যা, এটার সাথে এক্স নাই। তারপর ধ্রুবক সংখ্যা আছে একটা, তারপর ধ্রুবক সংখ্যা আছে একটা, তারপর ধ্রুবক সংখ্যা আছে একটা। কয়টা আছে? তাও 4টা। যেগুলোর সাথে কোনো চলক থাকবে না সেগুলোই তো ধ্রুবক সংখ্যা। এখানে 3টা আছে প্লাসে। কিসে? প্লাসে। দেখো 48, প্রথমে তুমি যে কাজটা করবা 48 এর সাথে যোগ করবা কত? এখানে এই 24, তারপর যোগ করবা কত? 32। এই তিনটা প্লাসে, ঠিক আছে। এবার যোগফল থেকে -40 কি করবা? বিয়োগ করে দিবা। বিয়োগ করলে হয়ে যাবে আমাদের কত? 60। তাহলে যোগফলেরটা বড় ছিল, তাহলে যেন প্লাস চিহ্ন দিবা, যোগেরটা বড় ছিল তাহলে প্লাস চিহ্ন দিবা। এখানে টোটাল হয় কত হবে? 60। টোটাল কত হবে? 60। এখন আমি দেখব যে যেহেতু এখানে কয়টা পদ আছে, এখন একটা, দুইটা, তিনটা, এই তিনটা পদ থেকে যদি কোনো সংখ্যা কমন যায়, মানে ভাগ দেওয়া যায় সবচেয়ে বড় সংখ্যা, সেটা দিয়ে আমরা ভাগ করে কমিয়ে নিব, মানে ছোট করে নিব, তখন আমাদের মিডল টার্ম করতে সুবিধা হবে। আমি দেখছি সবগুলোর ভিতরে 12 ভাগ যায়। কত ভাগ যায়? 12। মানে 12 ভিতরে কয়বার যাবে? এক লিখা লাগবে না। 12 72 ভিতরে যাবে 6 বার। 12 60 ভিতরে যাবে 5 বার। তার মানে এই রাশিটারে, সম্পূর্ণ রাশিটারে আমরা 12 দ্বারা ভাগ করছি। কয় দ্বারা ভাগ করছি? এটা বলা লাগে না, ঠিক আছে। আর যদি তোমরা বোঝার জন্য বলো তাহলে সেখানে বলবা যে 12 দ্বারা ভাগ করা হলো। এইবার দেখো আমরা যে কাজটা করব, যে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে পদ আছে কয়টা? 3টা। পদ আছে কয়টা? এই 3টা পদ দ্বারা যে রাশিটা আছে এটা মিডল টার্ম করা যায়। মিডল টার্ম করা যায়। মিডল টার্ম নিয়ম হচ্ছে কি, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা কি করতে হয়? এই প্রথম সংখ্যা আর এই শেষ সংখ্যাটা করতে হবে কি? গুণ। প্রথম সংখ্যা শেষ সংখ্যা কি করতে হবে? গুণ। তাহলে গুণ করার নিয়ম হচ্ছে আগে চিহ্ন চিহ্ন গুণ করতে হবে। কিসে কিসে? তাহলে এই x² এর চিহ্ন বাম পাশে আছে, না থাকলে কি আছে? প্লাস। আর এই 5 এর চিহ্ন কি? প্লাস। তাহলে এই প্লাস, আর এখানে কোনো চিহ্ন না থাকলে আছে কি? প্লাস। এখানে কোনো চিহ্ন না থাকলে প্লাস আছে। প্লাসে প্লাসে কি হবে? প্লাস। প্লাসে প্লাসে প্লাস। এই x² দিয়ে এই 5 এর গুণ করলে, 5 দিয়ে x² গুণ করলে কি হবে? 5x², নাকি? এখন গুণফলটা আছে কিসে? এই 5 এর ভাঙে আমরা দুইটা সংখ্যা তৈরি করব। কয়টা সংখ্যা? যেহেতু গুণফলটা প্লাসে আছে, ভিতরে যে আমরা দুইটা সংখ্যা তৈরি করব, দুইটা সংখ্যার চিহ্ন হইতে হবে একরকম। চিহ্ন হইতে হবে কি? একরকম। মানে দুইটা সংখ্যা তৈরি করব, দুইটা সংখ্যার যোগফল হইতে হবে 6 আর গুণফল হইতে হবে আবার এটা। তাহলে 5 তো একটা মৌলিক সংখ্যা। 5 কয় কি সংখ্যা? মৌলিক সংখ্যা হইলে যে সংখ্যাটা আছে ওই সংখ্যা দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 5 এর ভিতরে অনলি 5 দিয়ে ভাগ যাবে। কয়বার যায়? একবার। 5 এর ভিতরে কয়বার যাবে? একবার। তাহলে আমি যদি একটা 5 নেই আর একটা 1 নেই, দেখো 5 আর 1 এ যোগ করলে কত হয়? তাহলে আমার এই মাঝেরটা পাওয়া যায়। যোগফল হইতে হবে 6 আর গুণফল হইতে হবে আমার এই 5। 5 আর 1 এ গুণ করলে কত হবে? 5। তাহলে সেই কাজটাই করছি। দেখো এখানে দেখো এই x² রাখলাম, রাখছি। গুণফলটা আছে আমার কিসে? ভিতরে চিহ্ন দুটো কি হবে? এক জাতীয় হবে। ভিতরে চিহ্ন দুটো কি হবে? এক জাতীয় যাবে। এখন দুটো চিহ্ন মাইনাস হবে না প্লাস হবে, সেটা নির্ভর করবে এই চিহ্নটার উপর।
যে আমি দোনোটা ভিতরে যে দুইটা সংখ্যা তৈরি করব, দুইটা সংখ্যার চিহ্ন মাইনাস দিব নাকি প্লাস দিব সেটা ডিপেন্ড করবে এই চিহ্নটার উপর। এখন এই চিহ্নটা এখানে মাঝের সংখ্যাটার চিহ্নের উপর আর কি। মাঝের সংখ্যাটার চিহ্ন যদি মাইনাস থাকে দোনোটা মাইনাস হয়ে যাবে, মাঝের সংখ্যার চিহ্নটা যদি দোনোটা প্লাস থাকে দোনোটা কি হয়ে যাবে, প্লাস হবে। যদি গুণফলটা কি হয়, প্লাসের হয়। আর আরেকটু বলে রাখি, যদি গুণফলটা মাইনাসের হয় ভিতরে সংখ্যা দুটো দুই রকম হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, এখন আমাদের যেহেতু গুণফলটা প্লাস, ভিতরে চিহ্ন দুইটা এক জাতীয় হবে। এখন দুইটা যে এক জাতীয় হবে সেটা কি মাইনাস হবে না প্লাস হবে সেটা ডিপেন্ড করবে মাঝের সংখ্যাটার চিহ্নের উপর। মাঝের সংখ্যার চিহ্নটা কি, মাঝের সংখ্যার চিহ্নটা কি, তাহলে আমার দোনোটা চিহ্ন আমি জানি অলরেডি কি হবে, মাইনাস হবে। তাহলে এই মাইনাস দিলাম, এখন বড় সংখ্যাটা কত, এই 5 দিয়ে দিলাম। আর এখানে চলক যেটা ওই সংখ্যার সাথে সাথে সেই চলকটা বসিয়ে দিতে হবে, তাহলে x দিয়ে দিলাম। তাহলে একটা মাইনাস দিচ্ছি, আরেকটা কি হবে, মাইনাস হবে। ছোট সংখ্যাটা কত, 1, এখানে এই 1 এই দিলাম 1 ধরো, আর এই চলকের চলক, ক্লিয়ার। আর বাকি আছে কি প্লাস 5। এখন এই যে আমি 1 দিছি, 1 দেওয়ার কারণে এখানে কয়টা x বোঝাচ্ছে, আমি যদি 1টা মুছে ফেলাই তাহলে কয়টা x, তাহলে আর 1 দেওয়ার প্রয়োজন নাই, শুধু 1 হলে ওই চলকটা দিলেই হবে, 1 লেখার প্রয়োজন নাই। এইবার দেখো এখানে 4টা পদ হয়েছে, কয়টা পদ হয়েছে, এখন জোড়া জোড়া থেকে আমরা কমন নেব, জোড়া জোড়া থেকে কমন নেব। এই দুইটা থেকে কি কমন যায়, আমাদের মিল আছে দেখো x এর সংখ্যাটা, এখানে x স্কয়ার আর এখানে x, তো এখানে x দুইটা আর এখানে x কয়টা, একটা। আমরা ছোটটা কমন নেব, ছোটটা হচ্ছে কি, ছোটটা কমন নিলে এখানে ছোট হচ্ছে কি শুধু একটা x, তাহলে আমি এই দুইটা থেকে একটা x কি কমন নেব, দুইটা x থেকে একটা x কি করব, কমন নেব। তাহলে এখানে কি থাকবে, একটা x থাকবে, আর এই মাইনাসের মাইনাস, তাহলে x তো চলে যাবে, কমন মানে কি ভাগ, তাহলে x চলে গেল, বাকি থাকলো কি 5, এই মাইনাসের মাইনাস। এই দুইটা থেকে কোনো কিছু কমন যায়, এখানে দুইটা দুই রকম পদ, এখানে কোনো কমন যায় না, মানে ভাগ যায় না। তাহলে কমন না গেলে আমাদের 1 কমন নিতে হবে, 1 কমন নিতে হবে। ঠিক আছে, 1 কমন নিলে কমন মানে কি ভাগ, 1 দিয়ে x এর ভাগ করলে কি x, এই মাইনাসে আর প্লাসে তখন কি হয়ে যাবে মাইনাস, 1 দিয়ে 5 এর ভাগ করলে কি হবে 5, ক্লিয়ার। এইবার যে কাজটা করব আমরা, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এই দুইটা ফার্স্ট ব্র্যাকেট আমরা দুইটা থেকে একটা কি করব, কমন নেব। কমন নিছি x - 5, x - 5, এই দুইটা পদ থেকে x - 5 কি করব, কমন নেব। তাহলে বাকি আছে কি x - 1, এই x - 1 আর একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করতে হবে, ক্লিয়ার। ইকুয়াল 0 0, এই তো আর অল্প একটু আছে, শেষ। এবার আমার তো এখান থেকে x এর মান বের করতে হবে, কার মান বের করতে হবে, x এর মান। তাহলে আমাদের এই হয় অথবা দিয়ে তোমার হয়, তাহলে কি ছিল, x - 5 = 0 বা x = 5, যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কেননা x এর মান, কেননা x এর মান বাক্সের বাইরের মাপ বেশি হতে পারে না, বাইরের মাপ অপেক্ষা বেশি হতে পারে না, ঠিক আছে। তারপরে অথবা x - 1 = 0 বা x = 1, সুতরাং বাক্সের কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। দেখো তাহলে আরেকটু এখানে, তাহলে আমরা দুইটা উৎপাদক পাইছিলাম, দুইটা উৎপাদক পাইছিলাম, একটা ছিল কি x - 5, তাহলে হয় দিয়ে x - 5 = কি 0, তাহলে আমি এই x রাখলাম, ইকুয়াল -5, ডান পাশে গেলে কি হবে +5। আচ্ছা, এখন যে আমাদের বাক্সটা ছিল, বাক্সের মাপগুলো ছিল কি কি, 8 6 4, 8 6 কে 4। ধরো নরমালি আমার এই দৈর্ঘ্যটা ছিল, ধরো কত ছিল 8, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা ছিল বাক্সের কয় সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, নাকি এই দৈর্ঘ্যটা কয় সেন্টিমিটার। এখন বাক্স ধরো এটা একটা সাপোজ বাক্স, বাক্সটা তো উচ্চতা থাকবে, এখানে উচ্চতা দেখানো যাচ্ছে না, তো আমি দৈর্ঘ্যটা দেখাচ্ছি, একটা দেখালে বুঝবা। তাহলে এই যে এই বাক্সের দুই পাশে এটা হচ্ছে কি কাঠ, এটা কি এই কাঠের পুরুত্ব ধরছি কি x,
এই কাঠের পুরুত্ব কি ধরছিলাম এক্স, এই কাঠের পুরুত্ব কি এক্স। আচ্ছা এবার আসো এক্স ইকুয়াল কত পাইছি 5। এই কাঠটার মানে কতটুক চওড়া সেটা যদি আমি 5 সেন্টিমিটার ধরি, কত সেন্টিমিটার পাইছি 5, তাহলে আমার এখান থেকে আসবে কয় সেন্টিমিটার 5 সেন্টিমিটার, এই কাঠটা এই পর্যন্ত আসবে। আবার এই পাশের যে কাঠটা তাও তো এখান থেকে 5 আসবে, তাহলে এটা দেখা গেছে এই বাইরে চলে যাবে, কারণ এখানে বাক্সের এখান থেকে এই পর্যন্ত হয়েছে কয় সেন্টিমিটার 8 সেন্টিমিটার। আমি যদি দুইটা কাঠে ধরি এই পাশে এই পাশ, তাহলে কত সেন্টিমিটার হয়ে যায় 10 সেন্টিমিটার, তাহলে 8 এর পরও বাইরে চলে আসে, তখন তো এখানে তো কোনো ফাঁকা অংশ থাকবে না, থাকবে একটা কাঠে এই 5 সেন্টিমিটার হয়ে গেল, আরেকটা কাঠ যদি আমি বসাতে যাই তাহলে এই বাক্সের বাইরে চলে যাবে, ভিতরে তো কোনো জায়গায় থাকবে না, তাহলে কি এখানে বাক্স হবে, হবে না। এই জন্য এই মানটা নেওয়া যাবে না, এই জন্য কি করব এই মানটা নেওয়া যাবে না, কারণ আমি এই জন্য বলছি যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় সেটাও বলে দিচ্ছি, কেননা এক্স এর মান বাক্সের বাইরের মাপ অপেক্ষা বেশি হতে পারে না, কারণ বাক্সের বাইরের মাপ ছিল 8 6 4, এই এখানে যে কোনো একটা থেকে কিন্তু বড় হইতে পারবে না, ছোট হইতে হবে। এই জন্য যেহেতু এগুলোর মান থেকে যে 4 আছে 4 থেকে এটা বড়, এই জন্য আমাদের এই মানটা কি নেওয়া যাবে না। তো অথবা দিয়ে আরেকটা উৎপাদক ছিল x - 1 ইকুয়াল কে 0, x রাখলাম, তাহলে -1 ডান পাশে গেলে কি +1। এবার তুমি দেখো এইটার ক্ষেত্রে যদি আমি এই বাক্সটা দেখাতে চাই, তখন তোমার এই বাক্সটা ছিল এরকম, ধরো দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত, তাহলে x এর মান যদি 1 ধরো তাহলে এখান থেকে এই পর্যন্ত 1 সেন্টিমিটার হবে নাকি, আবার এখান থেকে এই পর্যন্ত কি হবে 1 সেন্টিমিটার, তার মানে কি বাক্সের ভিতরে ফাঁকা অংশ আছে, তাহলে 1 সেন্টিমিটার নেওয়া যাবে, এই জন্য 1 সেন্টিমিটার নেওয়া যাবে। এই জন্য আমি বলছি তাহলে x = 1 এটা গ্রহণযোগ্য, এটা লেখা লাগে না, তাহলে এই জন্য লিখছি। সুতরাং বাক্সের কাঠের পুরুত্ব কয় সেন্টিমিটার 1 সেন্টিমিটার। তো আমরা আজকে 16.4 এর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি, এটা বিগত সালে বিভিন্ন বোর্ডে আসছে, তো তোমরা এই অঙ্কটা খুব ভালো করে করবা, একাধিকবার প্র্যাকটিস করবা, ঠিক আছে। আর যদি ভুলে যাও তাহলে তো তোমরা ওই ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে খুঁজে বের করে প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো আমরা পরবর্তী ক্লাসে বাকি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ।